আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। পাপেল এডুকের পক্ষ থেকে একটি চমৎকার বিষয়ে আলোচনা করার জন্য আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের অর্থাৎ এসএসসি ভোকেশনাল সেটার রসায়ন 2 অর্থাৎ রসায়ন 2 এর ধারাবাহিক আলোচনার অধ্যায়ভিত্তিক যে ধারাবাহিক আলোচনাগুলো রয়েছে সেগুলোর প্রথম অধ্যায়ের আলোচনার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করব এই যে কেমিস্ট্রির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আপনাদেরকে একেবারে ইউনিক প্রসেসে কিভাবে সমাধান করে দেওয়া যায় এবং খুব সহজে মনে রাখার মতো প্রসেস দিয়ে কিভাবে আপনাদেরকে বিষয়গুলোকে শিখিয়ে দেওয়া যায় সেটা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা ধারাবাহিক আলোচনার প্রথম আলোচনাতে চলে আসি। প্রথম আলোচনা দেখেন, আমরা এখানে যে প্রথম অধ্যায় রয়েছে পর্যায় সারণী, সেটার আলোচনা করব। দেখেন, পর্যায় সারণীটা বেসিক্যালি কেমিস্ট্রির একেবারে গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কেননা এই অধ্যায়টাকে আমরা ভেঙে বা বিশ্লেষণ করেই কিন্তু বাকি যে কেমিস্ট্রিগত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ রসায়ন ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেই প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমরা সমাধান করে থাকি। তো চলুন আমরা আলোচনা শুরু করি এক এক করে। দেখেন, পর্যায় সারণী কি, আমরা প্রাথমিক দিকে পর্যায় সারণী নিয়ে কথা বলবো। দেখেন, পর্যায় সারণী পিরিয়ডিক টেবল যেটা রয়েছে সেই টেবলটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি জাস্ট অল্প করে একটু কথা বলে নিই পর্যায় সারণীর ব্যাপারটা নিয়ে। দেখেন, পর্যায় সারণীটা হচ্ছে যে সারণীর মাধ্যমে, অর্থাৎ আমরা এই জায়গাটাতে যদি ইন্ডিকেট করি যে সারণী, সারণী ব্যাপারটা আপনারা স্পষ্টতই বুঝতে পারেন যে একটা সিস্টেমগত বিষয় হবে। তো এই সারণীতে এসে আমরা যখন দেখব যে পর্যায় এবং গ্রুপ ভিত্তিক বিষয়গুলা ইনক্লুড করে রাসায়নিক যে মৌলগুলা রয়েছে ওই রাসায়নিক মৌলগুলাকে যখন একটা মানে সুশৃঙ্খলভাবে একটা সারণীতে ইনভলভ করা হয়, আমি আবার বলছি যে কোনো রাসায়নিক অণুগুলা বা পরমাণুগুলাকে বা রাসায়নিক মৌলগুলাকে যখন একটা সারণীতে আপনাকে সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত করা হয়েছে যে সারণীটাতে, সেই সারণীটাকে বেসিক্যালি বলা হয় পর্যায় সারণী। দেখেন, আমি একটু দেখাবো আপনাদেরকে যে পর্যায় সারণীটা বেসিক্যালি কিরকম হয়। দেখেন, আপনাদের বই পুস্তকে রয়েছে, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে রেখেছি। এখানে দেখেন খুব সুন্দর করে বিষয়গুলাকে উপস্থাপন করা হয়েছে যে আমরা একেবারে এখান থেকে এ টু জেড ধারণাগুলো নিতে পারবো। কিভাবে নিতে পারবো দেখেন, আমরা এখানে বিভিন্ন কালার মেনশন করেছি এবং কালারগুলাকে এখানে আমরা ফোকাস করে দিয়েছি যে কোন কালারটা বেসিক্যালি কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে। দেখেন, এখানে কিছু কমলা কালার বা অরেঞ্জ কালারের বিষয় রয়েছে, সেগুলাকে আমরা এখানে দেখিয়েছি। দেখেন, অ্যালকালি মেটালস, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখেন কিছু কালার আছে, এই কালার গুলাকে আমরা মেটালয়েডস বলে থাকি, উপধাতু বা অপধাতু বলে থাকি। তো কালার গুলা দেখে কিন্তু আপনারা এটাকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে এইখানে এই পর্যায় সারণীর মধ্যে কোন কোন বিষয়গুলাকে কি কি নামে অভিহিত করা হচ্ছে বা কি কি মৌলগুলা কি কি কালার ধারণ করে আছে। দেখেন, সর্বশেষ যে মৌলগুলা রয়েছে সেই মৌলগুলাকে আমরা এখানে দিয়েছি। দেখেন, এই যে নোবেল গ্যাস অর্থাৎ অভিজাত গ্যাস নামে এগুলাকে অভিহিত করা হয়। তো এইভাবে কিন্তু এই সারণীটাতে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তারপরেও আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে, কেননা রসায়নের একেবারে মূল বেস বলা যায় এই জায়গাটাকে, কেননা এই টোটাল জিনিসটাকে অ্যানালাইসিস করেই কিন্তু রসায়নকে স্টেপ বাই স্টেপ নেওয়া হয়েছে। তো দেখেন, এখানে মেজর যে বিষয়টা পর্যায় সারণীর যে বিস্তারিত বিষয়ের মধ্যে শুরুর দিকে যেটা, অর্থাৎ আমরা সারণীটা কিভাবে পেয়েছি। দেখেন, আমরা এখানে এগুলাকে যদি এভাবে রভিত্তিক ভাবে দেখায় আপনাদেরকে, তো এইভাবে দেখেন, এক, এটা হচ্ছে একের অংশ, দুই, এটা হচ্ছে দুইয়ের শেষ অংশ, তিন, এটা তিনের শেষ অংশ, এখান থেকে চার, পাঁচ, ছয়, সাত, এভাবে সাতটি পর্যায় রয়েছে। অর্থাৎ আমরা এখানে এই পর্যায় সারণীটাকে দুইটা বিষয়ে ভাগ করেছি, একটা হচ্ছে পর্যায় প্লাস হচ্ছে গ্রুপ। এই দুইটা জিনিস দ্বারা আমরা কিন্তু পর্যায় সারণীটাকে ইন্ডিকেট করি। তো এখানে দেখেন পর্যায়,
ঠিক আছে, আমরা এভাবে যেগুলাকে বললাম সেগুলো হচ্ছে পর্যায়, অর্থাৎ এভাবে আমরা কাউন্ট করে দেখতে পেলাম এখানে সর্বশেষ সংখ্যাটা হচ্ছে কত, 7। অর্থাৎ আমরা এখানে পর্যায় পেয়েছি 7, অর্থাৎ 60টি পর্যায় পেয়েছি। আবার আমরা যদি এভাবে দেখি, একটু দেখেন যে এরকম ভাবে আমরা যদি খাড়াখাড়ি ভাবে কাউন্ট করি তাহলে দেখেন 1 2 3 4 এভাবে কাউন্ট করলে এখান পর্যন্ত আপনারা কাউন্ট করে দেখেন এখানে 18টি হবে, অর্থাৎ নাম্বার 8 হবে। তো এটা যেহেতু 18 হবে, সুতরাং এই 18 এর জন্য অর্থাৎ 18, তার মানে এগুলাকে আমরা বলি, এভাবে যখন আমরা কাউন্ট করব তখন এগুলাকে আমরা ধরে নিব যেগুলা হচ্ছে গ্রুপ। অর্থাৎ 18টি গ্রুপ এবং 60টি পর্যায় মিলেই আধুনিক পর্যায় সারণীটাকে অভিহিত করা হয়েছে। এখন দেখেন এগুলা কেন করা হয়েছে, বেসিক্যালি দেখেন আপনি এখানে 1 নাম্বার গ্রুপ, আপনি যদি এটাকে একটু দেখেন যে এটা বেসিক্যালি কি হবে, ধরেন 1 নাম্বার গ্রুপ। এখন 1 নাম্বার গ্রুপের মৌলগুলাকে আপনি যে কোনো একটার বৈশিষ্ট্য যখন মুখস্থ করবেন, লিথিয়ামের বৈশিষ্ট্য আপনি মুখস্থ করলে এই 1 নাম্বার গ্রুপে বাকি যতগুলা মৌল রয়েছে প্রত্যেকটার ধর্ম সিমিলার হবে। তার মানে আপনাকে কিন্তু ধরে ধরে সব কয়টার বৈশিষ্ট্য আপনাকে মুখস্থ করতে হচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন এভাবে নিয়ে আসলেন, দেখেন এই পুরা সারণীতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নাই কোথাও 1 নাম্বার গ্রুপের যে বিষয়গুলা রয়েছে, সেই 1 নাম্বার গ্রুপের বিষয়গুলা কিন্তু পুরা সারণীর মধ্যে এলোমেলো ভাবে নেই, সেগুলাকে 1 নাম্বার গ্রুপেই ইনক্লুড করা হয়েছে। তার মানে আপনি কিন্তু একই ধর্মের ধর্মবিশিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলাকে কিন্তু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। তার মানে আমাদের এই রাসায়নিক যে মৌলগুলা রয়েছে এই মৌলগুলাকে সুশৃঙ্খল ভাবে যদি বিন্যাস করি আমরা, তাহলে একটা সারণীর প্রয়োজন হয়। আর আমরা যে সারণীটার মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা বা আমাদেরকে এই জিনিসটাকে সুশৃঙ্খল ভাবে আমাদের সামনে উপস্থাপনের সুযোগ করে দিয়েছি, সেই সারণীটাকে বেসিক্যালি আমরা বলি পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে বেসিক্যালি আমরা দেখতে পাই 118টি মৌল আছে, আপনারা একটু কাউন্ট করে দেখবেন 118টি মৌল এখানে বিদ্যমান রয়েছে। এই 118টি মৌলকে যদি আমরা পৃথক পৃথক ভাবে এলোমেলো অবস্থায় পেতাম তাহলে কিন্তু মনে রাখা সো ডিফিকাল্ট হতো। বাট এখানে এই মেন্টেলিফ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, সেটা করে দিয়েছেন তিনি ধর্ম অনুযায়ী মৌলগুলাকে একত্র করে একটা সুশৃঙ্খল বিন্যাস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে বিন্যাসটাকে আমরা বেসিক্যালি বলে থাকি পর্যায় সারণী। তো চলুন দেখেন আমরা এখান থেকে গ্রুপগুলার নামগুলো আপনাদেরকে সহজ টেকনিকে দেখানোর চেষ্টা করি। আমরা পরবর্তী স্লাইডে দেখি। দেখেন আধুনিক পর্যায় সারণী বিভিন্ন গ্রুপ সমূহের নাম আমি এখন আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু ওইখানেই দেখে আসলাম যে 60টি পর্যায়, অর্থাৎ আমি এখানে একটু নোট করে নিচ্ছি, পর্যায় হচ্ছে 7টি, ঠিক আছে, আর গ্রুপ হচ্ছে 18টি গ্রুপ বিদ্যমান। দেখেন আমরা এক এক করে একটু নামকরণটাকে করি। দেখেন গ্রুপ 1 যেটা, দেখেন আমি নামকরণটা দেখাচ্ছি। গ্রুপ 1 হবে বেসিক্যালি ওগুলাকে আমরা চার্টটার মধ্যে লেখা আছে, আমি জাস্ট বাংলায় লিখে দিচ্ছি আপনাদেরকে, যে গ্রুপ 1 কে আমরা নামকরণ করি বেসিক্যালি ক্ষার ধাতু হিসাবে, অর্থাৎ অ্যালকালি মেটালস, ক্ষার ধাতু। দেখেন তার মানে গ্রুপ 1 এ যতগুলা মৌল রয়েছে প্রত্যেকটাকে আমরা বেসিক্যালি বলবো ক্ষার ধাতু, ঠিক আছে, অ্যালকালি মেটালস। দেখেন অনুরূপভাবে আমরা যদি এখানে আপনাদেরকে গ্রুপ 2 এর কথা বলি, গ্রুপ 2 এর নামকরণটা হয় মৃৎ ক্ষার ধাতু, ঠিক আছে। দেখেন মৃৎ ক্ষার ধাতু। এখন এগুলাকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয় সেটাও আমরা পরবর্তী আলোচনাতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা অনুরূপভাবে গ্রুপ 3 এ যাব। এখন এইখানে একটু আমাদেরকে থামতে হবে, সেটা হচ্ছে আমরা আগের যে সারণীটা দেখেছি সারণীর মধ্যে কিন্তু গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সিমিলার কালার দেখতে পেয়েছিলাম, অর্থাৎ এটি কেন সেই ব্যাপারটা আমরা এখন দেখাচ্ছি। দেখেন 3 থেকে একেবারে 12 পর্যন্ত যে গ্রুপগুলা রয়েছে এই সব কয়টা গ্রুপকে আমরা অবস্থান্তর মৌল বলে থাকি বা রূপান্তরিত মৌল বলে থাকি, অর্থাৎ অবস্থান্তর মৌল বলে থাকি। দেখেন তাহলে আমাদের এখানে 1 2 এবং 3 থেকে 12 পর্যন্ত চলে গেল। বাকিগুলোর দিকে যদি আমরা ফোকাস করি, দেখেন তাহলে আমাদের পরবর্তী গ্রুপ চলে আসতেছে আমাদের 14, অর্থাৎ
এই যে 14 যেটা আছে এটা হচ্ছে 14 নাম্বার গ্রুপ। এই 14 নাম্বার গ্রুপটাকে দেখেন, ওইখানে এই 14 নাম্বার গ্রুপের জন্য আমাদেরকে বেসিক্যালি যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, যে এখানে আমাদের 14 নাম্বার যে গ্রুপটা আছে, দেখেন এই যে 14 নাম্বার গ্রুপ, আমি এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই 14 নাম্বার গ্রুপে প্রথম যে মৌলটা আছে বেসিক্যালি সেই মৌলটার নাম অনুযায়ী এটাকে নামকরণ করা হয়। তাহলে দেখেন 14 নাম্বার গ্রুপের প্রথমে আছে বোরন, তার মানে এই টোটাল গ্রুপটাকে আমরা বোরন বা বোরনজাত গ্রুপ বলতে পারি, বোরনজাত মৌল বলতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা যদি পিছনের দিকে যাই, দেখেন কার্বন আছে শুরুতেই, তাহলে আমরা এটাকে বলতে পারি কার্বন বা কার্বনজাত মৌল। দেখেন এখন এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 14 নাম্বার হচ্ছে কার্বন গ্রুপ। 15 নাম্বার যেটা আছে, এই 15 নাম্বারটা হচ্ছে নাইট্রোজেন গ্রুপ। এই নাইট্রোজেন গ্রুপকে আমরা একটু বেসিক্যালি একটু আলাদা নামকরণ করে থাকি, যেমন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। পিনিকটুজেন মৌল বলা হয় এদেরকে, অর্থাৎ নিকটুজেন মৌল, অর্থাৎ পিটাকে আপনি বাদ দিবেন, অর্থাৎ নিকটুজেন মৌল নামে অভিহিত করা হয় এদেরকে। হ্যাঁ, এটা একটু দেখে নিন। আচ্ছা, তারপরে যেটা আছে 16 নাম্বার গ্রুপ, এটা অক্সিজেন গ্রুপও বলতে পারি আমরা। আবার অক্সিজেন গ্রুপটাকে আমরা বেসিক্যালি চালকুজেন মৌল বলে থাকি, অর্থাৎ অক্সিজেন গ্রুপটাকে আমরা চালকুজেন গ্রুপ নামে অভিহিত করি। এটা হচ্ছে 16 নাম্বার গ্রুপ। এবং 17 নাম্বার গ্রুপ যেটা, এটাকে আমরা হ্যালোজেন নামে অভিহিত করে থাকি, হ্যালোজেন। ঠিক আছে, দেখেন আমি মুছে দিচ্ছি, হ্যালোজেন। তো এই হচ্ছে আমাদের 17 পর্যন্ত, এবং সর্বশেষ যেটা আছে 18 নাম্বার গ্রুপ, এটাকে আমরা অভিজাত মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। এই 18 নাম্বারকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, বা এদেরকে অভিজাত মৌল বলা হয়। এখন দেখেন, তার মানে আমরা এক এক করে আলোচনা করেছি যে 1 নাম্বার গ্রুপকে আমরা বলতেছি কাঠ ধাতু, 2 নাম্বারকে আমরা বলতেছি মৃৎ ক্ষার ধাতু, 3 থেকে একেবারে 12 পর্যন্ত যেগুলো আছে সেগুলাকে আমরা বলতেছি, এই যে দেখেন এখানে দেওয়া আছে ট্রানজিশন মেটালস, অর্থাৎ রূপান্তরিত বা অবস্থান্তর মৌল বা ধাতু বলা হয় এদেরকে বেসিক্যালি। 13 নম্বর গ্রুপ বোরন গ্রুপ, কার্বন হচ্ছে 14 নাম্বার হচ্ছে কার্বন গ্রুপ, 15 নাম্বার হচ্ছে নাইট্রোজেনকে আমরা এরকম পিনিকটুজেন, উচ্চারণটা বানানটা হবে পিনিকটুজেন, বাট পি এর উচ্চারণটা উইড্রো থাকবে, এখানে নিকটুজেন হবে। আবার 16 নাম্বার যেটা আছে সেটাকে চালকুজেন মৌল বলা হয় বা অক্সিজেন গ্রুপও বলা হয়। 17 নাম্বার হচ্ছে হেলোজেন, 18 নাম্বার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আমি আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। দেখেন এখানে কিছু কালার ইন্ডিকেট করা হয়েছে, ওই কালার গুলা থেকে কিছু কিছু জায়গায় আমরা কিন্তু একটু ডিফারেন্স বিষয় দেখতে পাচ্ছি। দেখেন এখানে এই বোরন থেকে এই যে মৌলগুলো আছে এগুলা কিন্তু কিছুটা মানে ভিন্ন ক্রাইটেরিয়ার দেখাচ্ছে। দেখেন এইখানে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। দেখেন এই কালারটা এখানে ম্যাচ করে এটার সাথে, অর্থাৎ মেটালয়েডস। ওই মেটালয়েডস গুলা যেগুলো, এগুলাকে আমরা বেসিক্যালি বলে থাকি হচ্ছে উপধাতু বা অপধাতু। ঠিক আছে, এগুলাকে উপধাতু বা অপধাতু বলা হয়। তার মানে এখানে উপধাতু এবং অপধাতু গুলো আপনারা এভাবে আইডেন্টিফাই করে নেবেন। ঠিক আছে, দেখেন কালারটা দেখে। আবার কিছু আছে, দেখেন এই কালারের আছে কিছু, এগুলাকে আমরা বেসিক্যালি বলতেছি আদার মেটালস, অর্থাৎ অন্যান্য ধর্ম বিশিষ্ট হয়ে থাকে এগুলা। এটা হ্যালোজেন গ্রুপ, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ। এই হচ্ছে এখানকার বিষয়াদি। তবে নিচে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দুইটা সারি আছে দেখেন নিচে, এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের এখানে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যেটা, সেটার অন্তর্ভুক্ত মৌল। অর্থাৎ এই দুইটাকে যদি আমরা এখানে প্লেসমেন্ট করতাম, এদিকে প্লেসমেন্ট করতাম, তাহলে কিন্তু এত সুন্দর একটা টেবল আমরা পেতাম না, অর্থাৎ এটা কিন্তু এলোমেলো হয়ে যেত। যার জন্য কি করা হয়েছে, যে একটা গুছানো একটা প্রসেস রেখে বাকি যে এক্সট্রা মৌলগুলা এই দুইটাতে থাকে সেগুলা কিন্তু নিচে প্লেস করা হয়েছে, যেগুলাকে আমরা ধারাবাহিকভাবে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি বলে থাকি। ঠিক আছে, দেখেন ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি হিসাবে এই দুইটাকে ধরা হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের আধুনিক পর্যায় সারণী যেটা আছে সেটার বিস্তারিত আলোচনা আমি করলাম। এখানে আপনারা আরো দেখতে পাবেন, দেখেন এই কালারের কিছু আছে। হ্যাঁ, এই যে কালারটা, এই কালার গুলো আননোন, অর্থাৎ
এগুলা অজানা, এখনো এগুলা নিয়ে তেমন কোনো আলোচনা আমাদের সামনে আসে নাই, সেগুলা আননোন প্রকৃতিতে রয়ে গেছে। দেখেন এখানে ওই যে অ্যালকালি মেটালস বা আপনার অ্যালকালাইন আর্টস অর্থাৎ মৃৎকট ধাতু যেগুলা, এগুলাকে বলা হয়েছে। এখানে নন মেটালস আছে। এখানে এই যে হাইড্রোজেনটা হচ্ছে একটা নন মেটালস, এটা কোনো ধাতু না, তবে ধাতুর বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান রয়েছে, যার জন্য এগুলাকে বেসিক্যালি এগুলার সাথে দেখেন এগুলাকে নন মেটাল বলা হয়। এগুলা কখনো ধাতু হয় না, যেমন কার্বন কখনো ধাতু হবে না, নাইট্রোজেন কখনো ধাতু হবে না। এই ব্যাপারগুলা কিন্তু এখানে টোটাল পর্যায় সারণীর মধ্যে ভেঙে ভেঙে দেওয়া আছে, আপনারা চাইলে একটু ভালো করে দেখতে পারেন বিষয়গুলো। তো চলুন আমরা পরবর্তী বিষয়টাতে যাই। দেখেন আমরা এখানে নামকরণ গুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ওইখানেই দেখিয়ে দিলাম, যে কোন গ্রুপের কি নামকরণ হবে, সেখান থেকে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন পর্যায় সারণীর যে উদ্দেশ্যটা, দেখেন আপনাকে যদিও এটা আগে বলার দরকার ছিল, বাট আমি এই জন্যই বলেছি, পরে নিয়ে এসেছি এই কারণেই যে আমরা কিছু বিষয় আমরা আমাদের বেসিকটাকে কাটিয়ে মানে দেখে নিব, তারপরে আমরা আমাদের লিখিত বিষয়গুলোর সাথে মিলিয়ে নিব, তাহলে আমাদের মনে থাকবে বেশি। দেখেন আমাদের শুরুর দিকে যেটা আছে, যে পর্যায় সারণীটা কেন তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্যটা কি, প্রকৃতপক্ষে কেন পর্যায় সারণীটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেই বিষয়টা। দেখেন মৌলগুলোকে সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে রসায়ন পাঠকে সহজীকরণ করা। দেখেন ওই পর্যায় সারণীর যে টেবলটা আছে, পিরিয়ডিক টেবলটা আছে, ওই টেবলটা যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমাদের রসায়ন পাঠটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত। সুতরাং এই যে পিরিয়ডিক টেবলটা আমাদেরকে রসায়ন পড়াটাকে, রসায়নের যে বিষয়গুলো আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে একটা মানে সহজীকরণ প্রক্রিয়া তৈরি করে দিয়েছে, যার জন্য আমরা সহজে রসায়নটা পড়তে পারি। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে ধর্ম অনুযায়ী মৌলগুলোকে সমশ্রেণীভুক্ত করা হয়েছে। দেখেন আমরা ওইখানে দেখেছি যে একই ধর্মের যতগুলো আছে সেগুলাকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে। ভিন্ন ধর্ম যেগুলো আছে তাকে অন্য একটা গ্রুপে সবগুলাকে একসাথে নাম দেওয়া হয়েছে। এরকম ভাবে আমরা কিন্তু এগুলার দেখেছি। এখন দেখেন তার মানে ধর্ম অনুযায়ী মৌলগুলোকে সমশ্রেণীভুক্ত করেছে কে, ওই পর্যায় সারণীটা। যদি পর্যায় সারণী না থাকতো তাহলে ধর্ম অনুযায়ী আমরা কিন্তু বিভক্তটা করতে পারতাম না। 3 নম্বর ব্যাপারটা বলা হয়েছে আমাদেরকে রাসায়নিক মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্বন্ধে সুস্পষ্ট ধারণা নেওয়া। দেখেন ওই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলা সম্পর্কে যদি আমরা ধারণা নিতে চাই, যেমন দেখেন 1 নম্বর গ্রুপটাকে আমরা ক্ষার ধাতু হিসাবে চিহ্নিত করেছি। এখন এই যে ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে, ক্ষার ধাতুর যে ধর্ম রয়েছে সেই ধর্মগুলোর উপর বেস করে বাকিগুলাকে একই ধর্মের অন্তর্ভুক্ত করে থাকি। ওই যে বিষয়গুলা তার ভৌত এবং রাসায়নিক ধর্মগুলা, ওই রাসায়নিক ধর্মগুলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে গেলে আমাদের পর্যায় সারণীটা খুবই দরকার। 4 নম্বর যেটা আছে বিভিন্ন মৌলের ধর্ম সহজে মনে রাখা। দেখেন কার ধর্ম কিরকম হবে সেটা সহজে মনে রাখা, যেটা আমি একটু আগে বলেছি যে গ্রুপের যে কোনো একটা মৌলের ধর্ম যদি আপনি জানেন তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি বলতে পারবেন। এখন যদি আপনাকে পৃথক পৃথক ভাবে 118টার ধর্ম মনে রাখতে হতো তাহলে কিন্তু সো ডিফিকাল্ট হতো। ওইটাকে আমাদের সহজীকরণ করে দিয়েছে কে, ওই পর্যায় সারণীটা। দেখেন 5 নম্বর যেটা আছে মৌলসমূহের ধর্মের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সহজে নির্ণয় করা যায়। অর্থাৎ কোনটার কার সাথে কোনটার ধর্মের মিল হবে, কার সাথে কোনটার ধর্মের অমিল হবে, সেই ব্যাপারটাও কিন্তু আমরা পর্যায় সারণী থেকে দেখতে পেয়েছি। কিভাবে দেখতে পেয়েছি, যে উপধাতু বা অপধাতু কোনগুলা সেগুলাকে কিন্তু আমরা পৃথকভাবে দেখতে পাচ্ছি, যে এখানে পর্যায় সারণীর টোটাল পর্যায় সারণীর মধ্যে এইটুকু অংশ হচ্ছে উপধাতু বা অপধাতু, এবং এইটুকু অংশ হচ্ছে আমাদের আদার মেটালস অর্থাৎ অন্যান্য ধাতু, এইটুকু অংশ হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপ। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুযায়ী তাদেরকে পৃথক করতে পারি আমাদের এই পিরিয়ডিক টেবলের সহায়তায়। এখন দেখেন আমাদের মোস্ট যে জায়গাটা সেটাতে আমরা একটু আবার যাব। দেখেন গ্রুপগুলার নামগুলা মনে রাখার জন্য দেখেন এত মৌল, বেসিক্যালি এগুলা সম্পর্কে হয়তো আপনাদের ধারণা থাকার কথা, তারপরেও আমি একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যে এই টেকনিকে যদি আপনারা মনে রাখেন মৌলগুলাকে তাহলে খুব মানে আজীবন মনে থাকবে এবং খুব দ্রুত আপনি কিন্তু কোন গ্রুপে কোন মৌলটা আছে সেটা বের করতে পারবেন। দেখেন আমরা যদি 1 নম্বর গ্রুপের কথা বলি, এই 1 নম্বর গ্রুপে যে মৌলগুলা রয়েছে সেই মৌলগুলা সম্পর্কে আমরা যদি আপনাদেরকে একটু বলি, দেখেন আমরা একটু দেখে আসি, আপনাদেরকে আবার স্মরণ করাচ্ছি। দেখেন
হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন এগুলাকে মনে রাখার জন্য আমরা বেসিক্যালি একটা টেকনিক অবলম্বন করি। সেই টেকনিকটা কি দেখি আমরা, দেখেন টেকনিকটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ মনে রাখার যে টেকনিকটা, সরি দেখেন 1 নাম্বার গ্রুপ মনে রাখার কৌশল, অর্থাৎ 1 নাম্বার গ্রুপ মনে রাখার কৌশল, ঠিক আছে। এইভাবে ধারাবাহিকভাবে সবকটাই আমরা দিচ্ছি। দেখেন 1 নাম্বার গ্রুপটাকে আমরা যদি এইভাবে নেই, দেখেন আমি ছন্দ আকারে লিখছি, হে, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সি। দেখেন এখান থেকে আমরা যদি এখন মৌলগুলাকে বসিয়ে দিই, যেমন হাইড্রোজেন হে, লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, দেখেন রুবিডিয়াম যেটা আর ও রুবিডিয়াম। দেখেন এখন আমরা এখান থেকে কিন্তু এইভাবে মনে রাখতে পারি যে 1 নাম্বার গ্রুপের ছন্দটা যদি আমরা মনে রাখি, হে, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভেঙে ভেঙে বের করতে পারি। হে মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না মানে Na সোডিয়াম, কে মানে কে অর্থাৎ পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এখানে আমরা কিন্তু এইভাবে বিষয়গুলোকে মনে রাখতে পারি। দেখেন আমরা যদি 2 নাম্বার গ্রুপটার কথা আসি, 2 নাম্বার গ্রুপটা মনে রাখার যে কৌশলটা সেটা যদি আমরা এরকম দিই, দেখেন বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম। দেখেন এখন আমরা এখানে মৌলগুলোকে অ্যাড করে দিই। বিধবা মানে বিই বেরিলিয়াম, মায়ের মানে Mg ম্যাগনেসিয়াম, বিধবা মায়ের ক্যাডার মানে Ca ক্যালসিয়াম, সন্তান মানে Sr স্ট্রনসিয়াম, বাদশাহ মানে হচ্ছে Ba বেরিয়াম, রহিম মানে হচ্ছে Ra রেডিয়াম। দেখেন বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম। ঠিক আছে, দেখেন আমরা যদি 3 নাম্বারটাকে এভাবে নিয়ে আসি, দেখেন 3 থেকে 12 পর্যন্ত যেগুলো আছে বেসিক্যালি এগুলোকে আমরা অবস্থান্তর মৌল হিসেবে চিহ্নিত করি। সুতরাং এগুলোর জন্য কোনো টেকনিকের প্রয়োজন হয় না, এগুলা খুব বেশি ইউজও হয় না সাধারণত। এখান থেকে কিছু কিছু বেছে বেছে আপনাদের পড়তে হবে, সেগুলো আমরা আমাদের কোর্সের আলোচনাতে রেখেছি। তো দেখেন তারপরে আমরা 13 নাম্বার গ্রুপ যেটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন আমরা এটা মুছে দিচ্ছি এখন। 13 নাম্বার গ্রুপটাকে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। দেখেন এই যে 13 নাম্বার গ্রুপটা আছে, 13 নাম্বার গ্রুপে আছে বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, তেলিয়াম, নিহোনিয়াম। দেখেন এখান থেকে যদি আমরা এগুলাকে আলোচনা করি এক এক করে, তাহলে দেখেন এটার জন্য আমরা একটা ছন্দ লিখতে পারি। সেই ছন্দটা কি দেখেন, অর্থাৎ 13 নাম্বার গ্রুপ আমরা যদি 13 নাম্বারের জন্য নামকরণটা করি তাহলে হবে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে। ঠিক আছে, দেখেন আমরা যদি এখানে বাংলাদেশ মানে বোরন, ঠিক আছে, আওয়ামী লীগ মানে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, বাংলাদেশ আওয়ামী লীগ গেল মানে গেলিয়াম, ইন্ডিয়াম, তেলিয়াম, ঠিক আছে, নিহোনিয়াম যেটা সেটার প্রয়োজন খুব বেশি নেই আমাদের, যার জন্য আমরা এইটুকুই দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুর। দেখেন আমরা যদি অনুরূপভাবে 14 নাম্বার গ্রুপে যাই, দেখেন 14 নাম্বার গ্রুপটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে আনি আবার। দেখেন 14 নাম্বার গ্রুপটা কি আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেবিয়াম, তারপরে হচ্ছে আপনার প্যালাডিয়াম। এই ধরনের যে মৌলগুলো আছে এগুলাকে মনে রাখার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে সেলিনা কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে, এটা দিয়ে আমরা ইয়ে করতে পারি। দেখেন আমরা এখানে লিখি 14 নাম্বারটাকে, 14 নাম্বার কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে,
দেখেন আমরা প্রয়োজনীয় যেগুলো সেগুলো দিচ্ছি এখানে। দেখেন কলিকাতা মানে সি, সিটিতে মানে হচ্ছে এসআই, সিলিকন, গেলে মানে গেলিয়াম, সোনা এস এসএন, তারপরে পাবে মানে পিবি। দেখেন কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে। আমরা যদি 15 নম্বর গ্রুপটাকে অনুরূপভাবে নামকরণ করি, তাহলে দেখেন 15 নম্বর গ্রুপটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি। দেখেন এখানে আছে ও এস এসি টিই টিও, ঠিক আছে। দেখেন আমরা যদি এটাকে নামকরণ করি এখন 15 নম্বর গ্রুপ, অফিস শেষে সেলিনা সেলিনা টেলিফোন পেল, এরকম যদি আমরা দিই। দেখেন অফিস মানে ও, শেষে মানে সালফার, সেলিনা মানে এসি, টেলিফোন মানে টিই, পেলো মানে পিই, পোলোনিয়াম। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 17 নম্বর যে গ্রুপটা, সেটা বেসিক্যালি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এটাকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। এটাকে মনে রাখার জন্য আপনারা একটু শর্টকাট প্রসেস হচ্ছে এটা, ফুলকলি ও, আচ্ছা আমরা একটু গ্রুপটা দেখে আসি। দেখেন তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন ফুলকলি বাড়ি আয়, ঠিক আছে, এইভাবে আমরা নোট করে ফেলি। বাড়ি আয়, আহ, আতাত, আতাকে আহ, আতাত থেকে আমরা এটা ছন্দটা এভাবে মেবি দিচ্ছি, আপনারা একটু ক্লিয়ার করে বুঝে নিবেন। দেখেন দিচ্ছি। দেখেন 17 নম্বর যেটা আছে, ফুলকলি বাড়ি আয় আতাকে বা আতাত থেকে, আতাত থেকে, ঠিক আছে। দেখেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এটা লাগে না, এই পর্যন্ত আতাত পর্যন্ত দিলেই হয়। দেখেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এইটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝবেন। এবং অক্সিজেনের যেটা রয়েছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস সমূহের যেটা রয়েছে, অর্থাৎ 18 নম্বর গ্রুপ যেটা, সেটাকেও আমরা একটা নামকরণ করতে পারি। দেখেন 18 নম্বর গ্রুপটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আমি। 18 নম্বর গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে এইচই, এনই, এ আর, এরকম। এই যে দেখেন প্রয়োজনীয় যেগুলো সেগুলো আমরা দিচ্ছি। দেখেন আচ্ছা, দেখেন এটার জন্য আমরা যদি ছন্দটা অ্যাপ্লাই করি এরকম, 18 নম্বর গ্রুপের জন্য হে না আর করিম যাবে রমনায়। দেখেন ইচি, এনি, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ঠিক আছে। অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, এটা হবে আর কি, কে আর ক্রিপ্টন, ঠিক আছে। এটা আপনারা একটু দেখেন, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে দেখেন এই যে এখানে আছে, দেখেন হেনা, হে না আর করিম যাবে রমনায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এইখানকার আলোচনা। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন পর্যায় সারণীর উদ্দেশ্য সম্পর্কে আমরা ধারণা নিলাম। এবারে আমরা পর্যায় সারণীর যে মূল ভিত্তি সেটা নিয়ে আলোচনা করব। দেখেন পর্যায় সারণীর মূল ভিত্তি যেটা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। অর্থাৎ পূর্বে সনাতন পদ্ধতিতে যেটা ছিল সেটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর, পারমাণবিক ভরকে মূল ভিত্তি ধরা হতো। বাট আধুনিক পর্যায় সারণী যেটা, আধুনিক পর্যায় সারণীতে সারণীতে আমরা কিন্তু
পারমাণবিক সংখ্যাকে এর মূল ভিত্তি ধরে থাকি। তার মানে আমরা পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরতে পারি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপর বেস করে যেহেতু আমরা পর্যায় সারণীটা তৈরি করতে পেরেছি, সুতরাং পর্যায় সারণীর একবারে কমপ্লিট মূল ভিত্তি ধরা হয় এই পারমাণবিক সংখ্যাকে। চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন মেন্ডেলিফের পর্যায় সূত্রটি যেটা, অর্থাৎ মেন্ডেলিফের একটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র, ঠিক আছে, আরেকটা হচ্ছে মেন্ডেলিফের বা সংশোধিত পর্যায় সূত্র। এটা দুইটা কিন্তু আপনারা একটু খেয়াল করে পড়বেন। একটা হচ্ছে পর্যায় সূত্র, পর্যায় সূত্রটা হচ্ছে এরকম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী নির্ধারিত হয় বা পরিবর্তিত হয়। আপনারা এখানে পরিবর্তিত হয়েও দিতে পারেন। তার মানে দেখেন এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। এখন যখন আপনি আধুনিক সূত্রটাতে যাবেন, তখন আধুনিক সূত্রটাতে জাস্ট একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে পারমাণবিক ভরের জায়গায় চলে আসবে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে সংশোধিত পর্যায় সূত্রের আওতায় পড়বে। যখন আপনাকে মেন্ডেলিফের পর্যায় সূত্র লেখার কথা বলবে, তখন আপনি এইভাবে লিখবেন: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী নির্ধারিত হয় বা পরিবর্তিত হয়। আর যখন আপনাকে সংশোধিত পারমাণবিক পর্যায় সূত্রটি লেখার কথা বলবে, তখন আপনি এটাই বলবেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয় বা পরিবর্তিত হয়। জাস্ট এইটুকু আপনারা কিন্তু কেয়ারলি একেবারে মনে রাখবেন। দেখেন সংশোধিত পর্যায় সূত্র, এটা কিন্তু আমি অলরেডি লিখে ফেলেছি, দেখিয়েছি আপনাদেরকে ওইখানে। পরবর্তী বিষয়টা মুদ্রা ধাতু কি। দেখেন কিছু কিছু ধাতু আছে যেগুলাকে বেসিক্যালি এগুলা দিয়ে উজ্জ্বল প্রকৃতির হয়, দেখতে অনেক সুন্দর হয়। যেমন আমরা যদি দেখি আপনাদের গোল্ডের কথা বলি, এইউ দেখেন এজি অর্থাৎ যেটা হচ্ছে রূপা বা কপার, ঠিক আছে, এই ধরনের যে ধাতুগুলা আছে, এই ধাতুগুলা দিয়ে বেসিক্যালি উজ্জ্বল বা চকচকে ধাতুর সরঞ্জামাদি বা এলিমেন্ট তৈরি করা যায়। আর এগুলা এগুলা দিয়ে যে এলিমেন্ট গুলা তৈরি করা হয় বা উপাদানগুলা তৈরি করা হয়, এই উপাদানগুলা দ্বারা মুদ্রা বিনিময় করা হয়। ঠিক আছে, মুদ্রা বিনিময় করা হয়। অর্থাৎ দেখেন আপনি যদি গোল্ড দিয়ে অর্থাৎ স্বর্ণ দিয়ে আপনি যদি একটা আংটি বা কোনো একটা উপাদান আপনি তৈরি করেন, তখন সেটাকে কিন্তু আপনি এক হচ্ছে দোকানদারের কাছ থেকে আপনাকে অর্থের বিনিময়ে নিতে হচ্ছে। ইভেন আপনিও যদি অন্য কাউকে দিতে চান, তাহলে সেটা অর্থের বিনিময়ে দিবেন, যেহেতু এই ধাতুগুলা দিয়ে যে এলিমেন্টগুলো তৈরি করা হয় সেগুলার পরিপ্রেক্ষিতে মুদ্রার বিনিময় করা হয়। সুতরাং এই ধরনের ধাতুগুলাকে আমরা বেসিক্যালি বলে থাকি মুদ্রা ধাতু। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন আয়নীকরণ শক্তি। দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আয়নীকরণ শক্তি, যেটা সেটা হচ্ছে এরকম। দেখেন আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন ধরেন আমরা সোডিয়ামকে লিখলাম অথবা ক্যালসিয়ামকে লিখলাম। এখন দেখেন এই সোডিয়ামকে যদি আমরা একটু ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাই সোডিয়ামের, ধরেন এটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানি আমরা 11। এখন এর ইলেকট্রন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই, এবং একে বিন্যস্ত করার যে প্রসেসটা সেটা হচ্ছে 2 8 8 18 32 এরকম। তার মানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন, অর্থাৎ টোটাল 11টি, 2 8 আর 1। তার মানে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। এখন যেহেতু তার সর্ববহিঃস্থ স্তরে একটি মাত্র ইলেকট্রন, যাদের সর্ববহিঃস্থ স্তরে 1টি 2টি এবং 3টি ইলেকট্রন থাকে, তারা সবসময় এই সংখ্যক ইলেকট্রনকে বর্জনের প্রবণতা দেখায়। তার মানে সে কি করবে, একটা ইলেকট্রন অন্য
কারো যদি একটা রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ একটা মাত্র ইলেকট্রনের প্রয়োজনীয়তা থাকে অষ্টক পূর্ণের জন্য, 8টা ইলেকট্রন লাভের জন্য, সেক্ষেত্রে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন তার ইলেকট্রন বিন্যাসটা হবে 2-8, এবং তার যে গঠনটা হবে এরকম, অর্থাৎ Na+, অর্থাৎ সে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ধনাত্মক আধান তৈরি করেছে। তার মানে এখন এই যে Na+ হতে একটা ইলেকট্রন ত্যাগ করতে তার যে শক্তিটা প্রয়োজন, একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, সেটাকে তারা আয়নীকরণ শক্তি বলা হয়। তাহলে আমরা যদি আপনাদেরকে একটু সংজ্ঞাটা দেখানোর চেষ্টা করি, তাহলে এটা বলতে পারি, কোনো গ্যাসীয় মৌল হতে এক মোল, বা আমরা যদি সরাসরি এভাবে দিয়ে ফেলি, একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আদানে পরিণত করতে যে শক্তির প্রয়োজন, তাকে তার আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখেন, এখানে যদি আমরা এরকম অন্য একটা পরমাণু নিই, যে কোনো ধরনের একটা পরমাণু নিয়ে সেই কাজটা করি, দেখেন আমাদের আমরা এরকম নিলাম, ধরেন পটাশিয়াম নিলাম। ঠিক আছে, দেখেন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যেটা আছে সেটাকে আমরা দেখি 2-8, আমরা এখানে আবার 8 দিব। ঠিক আছে, তার মানে 8-8 16 আর 2 18, অর্থাৎ আচ্ছা পটাশিয়াম 19, সরি পটাশিয়াম হচ্ছে 19। তাহলে এখানে আরেকটা শক্তি স্তর চলে আসবে, সেটার মধ্যে থাকবে একটা। এখন এই ইলেকট্রনটা ত্যাগ করে সে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হতে যে শক্তিটা প্রয়োজন তার, সেটাকে বেসিক্যালি আমরা বলে থাকি তার আয়নীকরণ শক্তি। আমি আশা করি আপনারা এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। চলুন আমরা কিছু ব্যতিক্রমধর্মী বিষয় দেখি। দেখেন, আমরা এখানে একটু নোট করে দিচ্ছি, ধরেন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। ঠিক আছে, এইভাবে একটা প্রশ্ন থাকতে পারে, যেগুলাকে কেন মৃৎকার ধাতু বলা হয়। দেখেন, সোডিয়ামকে বলতে পারে, অথবা পটাশিয়ামকে বলতে পারে, অথবা লিথিয়ামকে বলতে পারে। এখন এগুলা কেন বেসিক্যালি ক্ষার ধাতু? এখন প্রশ্নটা হচ্ছে যে অ্যালকালি মেটাল অর্থাৎ ক্ষার ধাতু। এখন আমরা দুইটা বিষয় পেয়েছি, যে এগুলা হচ্ছে গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1 এর মৌল। ঠিক আছে, এখন গ্রুপ 1 কে আমরা বেসিক্যালি গ্রুপ 1 যেটা, এটাকে আমরা ক্ষার ধাতুর গ্রুপ বলে থাকি, ক্ষার ধাতুর গ্রুপ। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমাদের ক্ষার ধাতুর পিরিয়ডিক টেবলের যে নাম, সেই নাম অনুযায়ী আমরা যদি বলি এগুলাকে, যেগুলা হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, অর্থাৎ পিরিয়ডিক টেবল অনুসারে। বাট আমরা যদি মানে বেসিক বিষয়টাকে দেখি, মূল বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে এদেরকে যদি আপনি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অন্তর্ভুক্ত করেন, তাহলে তাদের মূল কাজটা হয় তারা, অর্থাৎ ক্ষারীয় উপাদান তৈরি করে, অর্থাৎ ক্ষারীয় উপাদান তৈরি করে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তারা ক্ষারীয় লবণ গঠন করবে, অর্থাৎ ক্ষারীয় লবণ উৎপাদনে সহায়তা করবে। যেহেতু এই দুইটা বৈশিষ্ট্য তাদের এই গ্রুপের মৌলগুলোর মধ্যে আছে, ক্ষারীয় উপাদান তৈরি করে, অর্থাৎ ক্ষারীয় লবণ তৈরি করবে বেসিক্যালি, তাহলে এই বৈশিষ্ট্যটা থাকার কারণে তাকে আমরা বলি কি, যে এই মৌলগুলা হচ্ছে বেসিক্যালি ক্ষার ধাতু। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। কেন বলা হয় যে এগুলা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্ষারীয় উপাদান অর্থাৎ ক্ষারীয় লবণ তৈরি করে, যার জন্য এদেরকে সহজ ভাষায় আমি বলে দিলাম আপনাদেরকে, যে ক্ষারীয় লবণ তৈরি করার কারণে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। পরবর্তী বিষয়টা দেখি। দেখেন,
দেখেন এখানেও আছে আমাদের কিছু, ধরেন আমরা এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, তারপরে আহ বিধবা বেরিলিয়াম, ঠিক আছে, এরকম বিষয়গুলো আছে। এগুলাকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এখন দেখেন আমরা একটু এই ওয়ার্ডটাকে অ্যানালাইসিস করি। দেখেন মৃৎ শব্দের যে অর্থটা সেটা হচ্ছে মাটি, ঠিক আছে, আর ক্ষার যেটা, সেটা তো আমরা বুঝলামই যে কার কোন জিনিসটা, ঠিক আছে। তাহলে দেখেন আহ মৃৎ মানে খাঁটি, মাটি, তার মানে মৃৎ ক্ষার মানে হচ্ছে যে ধাতুগুলোকে বেসিক্যালি আমরা মাটিতে পেয়ে থাকি, অর্থাৎ যে ধাতুগুলার সোর্স হচ্ছে মাটি, অর্থাৎ তার মানে এই ধাতুগুলার উক্ত ধাতুগুলোর আপনি যদি একটা একটা করে আসে, যেমন ধরেন এরকম থাকতে পারে যে ম্যাগনেসিয়ামকে কেন মৃৎকার ধাতু বলা হয়, তখন আপনি এটা বলবেন যে উক্ত ধাতুটির ধাতুটির উৎস উৎস হলো মাটি, এবং এরা ক্ষারীয় লবণ তৈরি করে, ক্ষারীয় লবণ তৈরি করতে পারে। হ্যাঁ, এই কারণের কারণে এদেরকে মৃৎকার ধাতু বলা হয়। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন, আচ্ছা, আমাদের সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে হিলিয়ামকে কেন 2 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়নি, এই ব্যাপারটা নিয়ে। দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা বারবার পরীক্ষাতে আসে আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটু খেয়াল করেন যে হিলিয়ামকে কেন, অর্থাৎ এইচই আমরা কেন এই হিলিয়ামকে কেন আমরা 2 নম্বর গ্রুপে স্থান দেইনি, অর্থাৎ দেখেন এটার বেসিক্যালি পারমাণবিক সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা ধারাবাহিকভাবে যদি আমরা লিখতাম তাহলে দুই দুই যেহেতু, সুতরাং তার অবস্থান হওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, ঠিক আছে। দেখেন কেন 2 নম্বর গ্রুপে হবে সেই ব্যাপারটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমরা যে 2 নম্বর গ্রুপে যে মৌলগুলা পেয়েছি, ধরেন ম্যাগনেসিয়ামকে পেয়েছি, ক্যালসিয়ামকে পেয়েছি, এদেরকে ইলেকট্রন বিন্যাসগুলা করলে আমরা কিন্তু বেসিক্যালি এরকম দেখতে পাই যে এদের প্রত্যেকেরই সর্ববহিস্থ স্তরে, যেমন ম্যাগনেসিয়াম 12, এটাকে যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন 2, 8 আর হচ্ছে 2, ঠিক আছে। দেখেন ক্যালসিয়ামকে আপনি ইলেকট্রন বিন্যাস করেন ঠিক অনুরূপ ভাবে, আপনি দেখবেন এখানে 2টা, এখানে 8টা, এখানে 8টা, এবং সর্ববহিস্থ স্তরে 2টা। এভাবে যদি আপনি সব কয়টাকে অ্যানালাইসিস করেন, স্ট্রনশিয়ামকে অ্যানালাইসিস করেন, হ্যাঁ, বেরিয়ামকে অ্যানালাইসিস করেন, সব কয়টা অ্যানালাইসিস করে দেখবেন সর্ববহিস্থ স্তরে 2টা ইলেকট্রন। তাহলে হিলিয়াম যেটা আছে, হিলিয়ামের তো একটা মাত্র স্তর, এই হিলিয়ামের একটা মাত্র স্তরেই সর্ববহিস্থ স্তর হিসেবে কাউন্ট হবে। তাহলে সর্ববহিস্থ স্তরে একটা মাত্র স্তর এবং এটার মধ্যেই 2টা ইলেকট্রন। তাহলে আহ, নিয়ম অনুযায়ী তাকে স্থান দেওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, কিন্তু কেন দেওয়া হয়নি সেটা নিয়ে আমরা এখন কথা বলি। দেখেন আমরা বলছি যে অষ্টক পূর্ণ হলে, অর্থাৎ যে মৌলের সর্ববহিস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকার কথা, সেই কয়টা ইলেকট্রন যদি থাকে তাহলে তারা বেসিক্যালি নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে যায়, অর্থাৎ তারা আর কোনো কাউকে ইলেকট্রন ত্যাগ করতেও প্রবণতা দেখায় না, কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণের প্রবণতাও দেখায় না। তাহলে দেখেন হিলিয়ামের যদি একটি মাত্র স্তর হয়, তাহলে একটি মাত্র স্তরে, অর্থাৎ এটা প্রথম স্তর আপনি ধরে নেবেন, প্রথম শক্তি স্তর। আর আমরা প্রাইমারি ধারণা থেকে আমরা জানি যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে হচ্ছে 32টি ইলেকট্রন থাকে। এরকম আমি ইংলিশে লিখে ফেলছি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে থাকবে 32টি ইলেকট্রন। তাহলে দেখেন প্রথম শক্তি স্তরে 2টা থাকার কথা, তাহলে এটাই তার প্রথম শক্তি স্তর এবং এটাই তার শেষ শক্তি স্তর। যেহেতু এটা শেষ শক্তি স্তর, আর শেষ শক্তি স্তরে যেহেতু 2টি ইলেকট্রন রয়েছে, তার মানে তার যে রিকোয়ারমেন্ট ছিল, অর্থাৎ প্রয়োজন যে কয়টা ইলেকট্রন এই স্তরটাতে, সেই কয়টা ইলেকট্রনই কিন্তু সেখানে রয়েছে। যেহেতু তার সর্ববহিস্থ স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, সুতরাং সে কাউকে ইলেকট্রন ত্যাগের প্রবণতাও দেখাবে না এবং কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণের প্রবণতাও দেখাবে না, যার জন্য সে কি হয়ে যাবে, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।
রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে। নিষ্ক্রিয় মানে সে আর কোনো কর্মে লিপ্ত হবে না। আর যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে, সুতরাং এগুলাকে আমরা 2 নাম্বার গ্রুপে স্থান না দিয়ে, অর্থাৎ এই হিলিয়ামকে আমরা 2 নাম্বার গ্রুপে স্থান না দিয়ে আমরা কি করলাম, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস যেগুলাতে রয়েছে, অর্থাৎ 18 নাম্বার গ্রুপ যেটা, সেই 18 নাম্বার গ্রুপে একেবারে প্রথমেই তাকে প্লেসমেন্ট করে দিলাম। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ হিলিয়ামকে আমরা 2 নাম্বার গ্রুপে কেন স্থান দেইনি, কেন দেইনি, যেহেতু তার একটিমাত্র শক্তি স্তর এবং একটিমাত্র শক্তি স্তরই ইলেকট্রন দ্বারা পূর্ণ, সুতরাং তাকে আমরা নিষ্ক্রিয় গ্যাসের আওতায় নিয়ে গিয়ে 18 নাম্বার গ্রুপে প্লেস করে দিয়েছি। এই হচ্ছে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো পরবর্তীতে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত পাপেল এডুকেয়ারের সাথে থাকবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।